জরুরি মিটিং ছিল রাত্রে। জলপাইগুড়িতে হঠাৎ শীত জাঁকিয়ে পড়েছে। রোদ না ওঠার আগে বিছানা ছাড়ার কোনো কথাই ওঠে না। এত বছর আবহাওয়ার সঙ্গে পরিচয় না থাকায় অনিমেষ আরো অলস হয়ে পড়েছিল। মাধবীলতারা যখন গেল তখন বাতাসে সবে ঠান্ডার আমেজ, আর এই কয়দিনই সেটা নখ বের করে কামড়াতে আঁচড়াতে শুরু করেছে। অবশ্য এই বাড়িতে তাড়াহুড়ো করার কিছু নেই, সময় যেন আটকে আছে। কারো বাইরে কোনো কাজ নেই, খাও আর ঘুমো। সকাল 10টার আগে এই বাড়ির উনুন জ্বলে না। হেমলতা অবশ্য একটু তাড়াতাড়ি ওঠেন, কিন্তু খাট থেকে নামেন না। সেখানে বসেই ঘন্টা 5 কাটিয়ে দিয়ে গুরুনাম করেন। তারপরই তার কথা বন্ধ হয়ে যায়। শরীরে 4-5টা কাপড় চাপিয়ে বাগানে ঘুরে ঘুরে ফুল তোলা হয়ে গেলে সেই ঠাকুর ঘরে ঢোকেন, আর বেলা 11টার আগে তার বের হওয়ার সময় হয় না। ছোট মা ওঠেন দেরিতে, কিন্তু অনিমেষ মুখ ধুয়ে বারান্দায় রোদে বসতে না বসতেই চা পেয়ে যায়। গরম চা আর অ্যারারুট বিস্কিট। খানিক তফাতে আর একটা চেয়ারে বসে ছোট মা কথাবার্তা বলেন যেটুকু প্রয়োজন। বাড়ির মামলার ব্যাপারে উকিলের সঙ্গে দেখা করতে হবে কিনা, সেদিন বাজারে যাওয়ার প্রয়োজন আছে কিনা। কথাবার্তা এই চৌহদ্দিতে ঘোরাফেরা করে। কদিন হলো অনিমেষ লোক লাগিয়ে বাড়ির ভেতরের জমিটা অনেকটা কুপিয়েছে। এতদিন আগাছা আর বড় ঘাসে জায়গাটা চেহারা ছিল বুনো। এখন কালো মাটি বেরিয়ে পড়ায় চোখে অন্যরকম দেখাচ্ছে। ছোট মা ওই কোপানো মাটিটা নিয়ে বেশ মেতে রয়েছেন। এর মধ্যে লোক দিয়ে কপি চারা পুঁতে দেওয়া হয়েছে ছড়িয়ে। নিয়ম করে দুবেলা জল দেওয়া চলছে। অনিমেষ লক্ষ্য করেছে কচি চারাগুলোর দিকে তাকিয়ে ছোট মার মুখে বেশ বাৎসল্য ভাব ফুটে উঠেছে। আজ সকালে কপি নিয়ে কথা বলতে গেলেই ছোট মা জিজ্ঞাসা করলেন, কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞাসা করব বলে কদিন থেকে ভাবছি। বলো। অনিমেষ ঠাহর করতে পারছিল না। তোমার বউ গিয়ে অবধি পৌঁছো সংবাদ দিল না কেন? অনিমেষ অস্বস্তিতে পড়ল। দিয়েছে হয়তো, যা ডাকের গোলমাল। তাই বলে চিঠি আসবে না, এ কেমন কথা? বেশ কয়েকদিন হয়ে গেল। এসে যাবে। ছোট মা আর কথা তোলেননি, কিন্তু কিছুক্ষণ গুম হয়ে বসেছিল অনিমেষ। যত দিন যাচ্ছে তত একটা জেদ তার মধ্যে তিল তিল করে মাথা তুলছে। জেল ছেড়ে বের হবার পর কতগুলো বছর সে যেভাবে বেঁচেছিল, একটা কেন্নর মতো মেরুদণ্ডহীন, যা কিছু গৌরব তা ছিনিয়ে নেবার জন্য মাধবীলতা দিনরাত পরিশ্রম করে গিয়েছে। হয়তো অর্কের চোখে তার মা বিরাট অনেক মহান। তাকে একটা খাঁচার মধ্যে আটকে রেখে মাধবীলতা হয়তো সুখী ছিল, আত্মপ্রসাদ লাভ করত, কিন্তু সে দিন দিন ক্লিব থেকে ক্লিবতর হয়ে যাচ্ছিল। আজ যদি তার সঙ্গে সম্পর্ক না রাখতে চায় মাধবীলতা, সে কেন হেদিয়ে মরবে? বরং এখানে এসে মানসিক দিয়ে সে অনেক সুস্থ আছে। এখন মনে হয় অনেক কাজ করা যাবে। ঈশ্বরপুকুর লেনে থাকতে কাজ করতে যাওয়ার ইচ্ছেটাই লোপ পেয়ে গিয়েছিল। অনিমেষ এখন অবশ্য অনেক সক্রিয়। সে ক্রাচ বগলে নিয়ে বাজারে যায়, উকিলের সঙ্গে দেখা করে, দরকার মতো হেঁটে আসে চারপাশে। আর আছে জুলিয়েন। অনিমেষ এখনো সরাসরি জুলিয়েনের সঙ্গে কাজে নামেনি, কিন্তু আলোচনার সময় সে খবর পায়, ঠিকঠাক হাজির হয়, পরিকল্পনার মতামত দেয়। দলের ছেলেরা যে তাকে গুরুত্ব দিচ্ছে এটা সে বুঝতে পারে, এবং বুঝে তার ভালো লাগে। নিজেকে আর ফেলনা বলে মনে হয় না। কিন্তু এসব সত্ত্বেও অনিমেষ একটি ব্যাপারে খুব অসহায় বোধ করে। মাধবীলতার উপর নির্ভরতা তাকে টাকা পয়সার ব্যাপারে চিন্তা ভাবনা থেকে বিরত রেখেছিল। এখন যত দিন যাচ্ছে সেটা প্রবল হচ্ছে। দুবেলা ডাল ভাত খেয়ে শুয়ে থাকলে মহিতোষের রেখে যাওয়া টাকার সুদে হয়তো কোনো রকমে চলে যায়, কিন্তু এই বাড়ির কাছে নিজেকে মূল্যহীন বলে মনে হয়। কথাটা সে একদিন জুলিয়ানকে বলেছিল। কি করা যায় বলুন তো, এভাবে বসে বসে খেতে আর ইচ্ছে করছে না। জুলিয়ান হেসেছিল। তাহলে মাঠে নেমে পড়ুন,
জীবনের অর্ধেকের বেশি খরচ তো হয়ে গেল। আমার তো আরো বেশি। কিছুই হলো না। বাকি সময়টাই কিছু করতে হলে বাড়ি ছেড়ে চলে আসুন। গ্রামে কাজ শুরু করে দিন, কিংবা চা বাগানে চলে আসুন। এই একটা ব্যাপারে সামান্য দ্বিধায় ছিল অনিমেষ, যে কারণে সে মাধবীলতার সঙ্গে কলকাতায় ফিরে যায়নি। সেই কারণে চটজলদি এই বাড়ি ছেড়ে যায় কি করে। দুজন প্রায় অশক্ত মানুষ তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। সে কিছুই করছে না, তবু নাকি এরা স্বস্তিতে আছে। এখন দিন রাতে হেমলতা হুটহাট করে বাড়ির ভেতরে মানুষ ঢুকতে দেখে না। জলপাইগুড়ির সমস্ত চোর ছ্যাচর বুঝি জেনে গেছে এই বাড়িতে অনিমেষ আছে। এক কথায় এই বিশ্বাস এবং নির্ভরতাকে উড়িয়ে দিয়ে বেরিয়ে যেতে তার বিবেকে লাগছে। অবশ্য কাছাকাছি গ্রাম কিংবা চা বাগানে জুলিয়েনের কথা মতো গেলে সে জলপাইগুড়ির সঙ্গে যোগাযোগ রাখতে পারে। চাইলে সপ্তাহে একদিন এখানে এসে থাকতে পারে, যা কলকাতা গেলে সম্ভব ছিল না। অনিমেষ সেই কথাটা ছোট মায়ের কাছে তুলল। অনেকদিন তো হয়ে গেল, এবার একটু নড়ে চড়ে বসি, কি বলো? ছোট মা কথাটা বুঝতে না পেরে চোখ ছোট করে তাকালেন। অনিমেষ বুঝিয়ে বলল, চুপচাপ বসে আছি, এতে তো আরো অকর্মণ্য হয়ে যাব। ছোট মা জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো কাজের খোঁজ পেয়েছো? ঠিক চাকরি বাকরি নয়, তবে ওই রকম আর কি। কোথায়? এখনো ফাইনাল হয়নি। আমাকে বলেছে গ্রামে গ্রামে কাজ করতে যেতে। আমি ভাবছি এভাবে বাড়িতে বসে খাওয়ার কোনো মানে হয় না। এই বাজারে একটা মানুষ চুপচাপ বসে থাকলে সেটাও ভালো দেখায় না। তোমার কি খুব অসুবিধে হচ্ছে? ঠিক তা নয়, আমি তোমাকে বোঝাতে পারছি না বোধহয়। বুঝেছি। অনিমেষ দেখল ছোট মা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তার চোখ গেটের দিকে। সেখানে একটা লেজ ঝোলা পাখি চুপচাপ বসে রয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে অনিমেষ বলল, আমি প্রত্যেক সপ্তাহে একদিন বাড়িতে আসব। ছোট মা মুখ না ফিরিয়েই বলল, যা ভালো বোঝো তাই করো, কিন্তু তোমার শরীর এত ধকল সইতে পারবে তো? এখন তো আমি অনেক ভালো আছি। সিঁড়ি ভাঙতে সামান্য অসুবিধে হয়, আর উঁচু জায়গায় উঠতে পারি না, কিন্তু অনেকটা হাঁটতে পারি। ভালো। অনিমেষ বুঝতে পারছিল ছোট মা তার প্রস্তাবটা ঠিক মেনে নিতে পারছেন না, আবার এমন ভান করছেন যে তার কোনো আপত্তি নেই। সে সামান্য হেসে বলল, তোমার কোনো অসুবিধা হবে না। ছোট মা এবার হেসে ফেললেন। তারপর চলে যেতে যেতে ঘুরে দাঁড়ালেন। দেখো, আমি তোমাদের মতো শিক্ষিত নই, কিন্তু একটা জিনিস ভালো বুঝেছি। জীবনে একটা সময় আসে যখন আর কিছুই চাইতে নেই, তখন সবই দিয়ে যাওয়ার সময়। আর কেউ জানুক আর না জানুক, আমার জীবনে এমন সময় কখনো আসেনি যখন আমি জোর গলায় চাইতে পেরেছি। এখন তো আর সে প্রশ্ন ওঠে না। ছোট মা চলে যাওয়ার পর অনিমেষ অনেকক্ষণ চুপচাপ বসেছিল। কথাটা ভীষণ সত্যি, আর এই সত্যি কথাগুলো মেয়েরা বোঝে এবং বোঝায়, এটা সে বারে বারে দেখেছে। আর এই সময় নিজেদের মধ্যে অনেক পার্থক্য সত্ত্বেও মেয়েরা এক হয়ে যায়। তার মনে হলো মাধবীলতা এখানে থাকলে ওই একই কথা বলতো। ছেলেদের হয়তো মনের বয়স বাড়ে না, সেই একই প্রবণতার শিকার হয়ে তারা সারা জীবন বেঁচে থাকে, আর মেয়েরা যখন বাড়ে তখন আমূল বদলে যায়। দুদিন আগে মন্টু এসেছিল। 40 পেরিয়ে গেছে, অথচ সেই একই রকম রয়ে গেছে। হইচই, চিৎকার, স্কুলে সামান্য ব্যাপার নিয়ে রসিকতা এবং শরীর নাচিয়ে হাসা স্কুলের সেই মনটাকে এখনো লালন করছে। এই বারান্দায় বসে ও যতক্ষণ গল্প করেছে তার অনেকটাই মেয়েদের নিয়ে। বাল্যকাল থেকে মন্টু যাদের সঙ্গে প্রেম করেছে তারা এখন কে কোথায় আছে তারই বিশদ বিবরণ নিয়ে অদ্ভুত সুখ পাচ্ছিল। সেই মেয়েরা তাদের সৌন্দর্য হারিয়েছে, এখন কি করুণ হয়ে গেছে তার বর্ণনা দিতে গিয়ে যেন তৃপ্তি পাচ্ছিল মন্টু। তারপর হঠাৎই জিজ্ঞাসা করল, তোর ছেলেটা কিন্তু বুদ্ধিমান, প্রেম ট্রেম করে? অনিমেষ হেসে ফেলেছিল, কি জানি। নিশ্চয়ই করে, ওর বয়সে আমরা তিস্তা চরে মেয়েদের স্নান দেখতে যেতাম, তোর মনে নেই? তুই তো শালা উর্বশীর প্রেমে হাবি খাচ্ছিলি।
কি আজে বাজে বকছিস? অবিরাম করকে তোর মনে নেই? অবিরাম কর নয়, বিরাম কর। ওই একই হলো, কলকাতায় তাদের সঙ্গে দেখা হয় না তোর? অনিমেষ ঘাড় নেড়েছিল। দেখছিস তো হাঁটাচলা করতে অসুবিধে হয়। মন্টু বলল, এখানে একবার নাকি এসেছিল, ছোট চুল, খুব সিগারেট খায়। তোর বউটা মায়েরি খুব গম্ভীর, কি করে প্রেম করলি? হঠাৎই অনিমেষের মনে হলো মন্টু চলে গেলে ভালো হয়। ঠিক এরকম তরল কথাবার্তা তার সহ্য হচ্ছে না। 40 পেরিয়ে গেলেও মানুষের বয়স বাড়ে না, যা কিছু চিন্তা ভাবনা আদি রসে আবদ্ধ থাকবে। কথা ঘোরাবার জন্য সে জিজ্ঞাসা করল, তুই রোজ শিলিগুড়ি যাস? হ্যাঁ, না গেলে পয়সা আসবে কোথা থেকে? ঘুষের পয়সায় বাড়িটার চেহারা পাল্টে দিয়েছি, একদিন গিয়ে দেখে আসিস। ঘুষের পয়সায় নিজের চেহারাটা পাল্টাতে পারিস না মানে? মন্টু অবাক হয়ে তাকিয়েছিল। এই যেমন তুই নিজের চেহারা মেরামত করে 22 বছরে ফিরে গেলি, পারিস না? মন্টু হাসল। তা তো হয়ই, 60 বছর বয়সে লোকে ভিয়েনায় গিয়ে চামড়া পাল্টে আসে, জানি সে কথা। আরে এসব করতে গেলেও 2 নম্বরই মাল চাই। অতএব মন্টু ভালো আছে। ওর সঙ্গে যারা পড়াশোনা করত তারাও যে ওদের মতনই আছে। কিন্তু অনিমেষ বেকার, অকর্মণ্য। মন্টু যেন ওর ব্যাপার নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল। বলে গেল একটা কিছু ব্যবস্থা সে করার চেষ্টা করবে। অনিমেষের মনে হয় মন্টু আর আসবে না। যদিও নেহাতি গবেট না হয়, তাহলে বুঝতে পেরেছে যে অনিমেষ এখন তাকে আর পছন্দ করছে না। মন্টুর একটা কথা মনে পড়ছে অনিমেষের। দেখ, আমরা হলাম পাবলিক, আমরা রাজনীতির কিছুই বুঝি না। আমাদের অফিসে যে ইউনিয়ন যেতে, আমি তাদেরই সাপোর্টার। গতবার কংগ্রেসে ছিলাম, এবার সিপিএম। শালা এ না করলে বাঁচা যাবে না। কথাটা বোধহয় ভারতবর্ষের মধ্যবিত্ত সম্প্রদায়ের ক্ষেত্রে খুবই মানানসই। বিকেলে বেশ মেঘ করে এলো, ঠান্ডাটাও খুব জমেছে। জলপাইগুড়িতে ইলেকট্রিক আলো প্রদীপের চেয়েও কমজোরি, তাও দুপুর থেকে নেই। সমস্ত বাড়িটার ওপরে একটা মরা ছায়া চেপে বসেছে অনেকক্ষণ। হেমলতা বিকেল 3টেয় শুয়ে পড়েছেন। আজকাল তার রাত অনেক বড়। অনিমেষ গেটের সামনে দাঁড়িয়েছিল। এই সময় পিয়ন এই পথে যায়। মাধবীলতা শেষ পর্যন্ত চিঠি দিল না, কিন্তু তার মনে হলো শেষ পর্যন্ত একটা চিঠি না দিয়ে ও পারবে না। অর্ক যা জেনে গেছে তা ওর পক্ষে হয়তো খুবই কষ্টকর, কিন্তু ছেলেটা তো পাল্টে যাচ্ছিল। অনেক কিছু সহজ চোখে দেখার মতো তৈরি হচ্ছিল। আকস্মিকতার আঘাত কমে গেলে ও কি নতুন করে ভাববে না? তাহলে ওর কাছ থেকেও একটা চিঠি পাবে অনিমেষ। এই সময় পিয়নের বদলে পরিতোষকে দেখতে পেল অনিমেষ। আরো বৃদ্ধ হয়েছেন পরিতোষ। লাঠিতে ভর রেখে কোনো রকমে এগিয়ে এসেছেন। অনিমেষকে দেখে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? অনিমেষ মাথা নেড়ে বলল, ভালো। লোকটাকে বেশ কিছুদিন বাদে দেখেছে সে। ওধারে আদালতে মামলা দায়ের করেছে, এধারে মুখে হাসি ফুটিয়ে রেখেছে। পরিতোষ কাছে এসে বললেন, বড় শীত পড়েছে হে, এত কষ্ট সহ্য হয় না। যেন রোজ দেখা হচ্ছে, খুব প্রীতির সম্পর্ক, ভঙ্গিটা এইরকম। অনিমেষ বলল, শীত যখন তখন আর বেরোলেন কেন? না বেরিয়ে পারলাম না হে। তুমি কি চিরকাল এখানেই থেকে যাবে ভেবেছ? দেখি, তোমার বউ আর ছেলে চলে গেল বলে কথাটা বললাম, কিছু মনে করো না। অনিমেষ বৃদ্ধের মুখের দিকে তাকালো। আপনি কেমন আছেন? ভালো নয় বাবা, মোটেই ভালো নয়। পথটা ছাড়ো, দিদির সঙ্গে দেখা করব। কেন আর জ্বালাতন করতে যাচ্ছেন? উনি ভালো নেই। ভালো নেই সে কি? কি হয়েছে? ছাড়ো ছাড়ো, পথ ছাড়ো। অনিমেষ লক্ষ্য করল পরিতোষ ওর প্রথম মন্তব্যটাকে আমলই দিলেন না, যেন কিছুই বলেনি অনিমেষ। এমন ভঙ্গিতে ভেতরে ঢুকে গেলেন। এরকম মানুষের একটাই সুবিধে, কেউ বেশিক্ষণ ওদের সঙ্গে ঝগড়া করতে পারে না। পরিতোষ ভেতরে যাওয়ার পর অনিমেষ বেশ কিছুক্ষণ অপেক্ষা করল। চিঠি নিয়ে পিয়ন আজ এই পথে এলোই না।
পরিতোষকে বাড়িতে রেখে সে বেরিয়ে যেতে পারছিল না। সে দেখল ছোট মা বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছেন। অনিমেষ, বলো। একবার ভেতরে গিয়ে দেখে এসো। কি হয়েছে? যাও না একবার। সিঁড়ি ভাঙা ঝামেলা এড়িয়ে অনিমেষ ক্রাশ নিয়ে বাগানের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। হেমলতার ঘরের পাশে ছোট একটা দরজা আছে, সেটি বিশেষ কায়দায় বাইরে থেকেও খোলা যায়। এই কয়দিনে অনিমেষ কায়দাটা জেনে গেছে। ওই পথে গেলে ওকে আর ওঠানামা করতে হবে না। ভেতরে ঢুকে অনিমেষ অবাক হলো। হেমলতা কাঁদছেন। গঙ্গানির মতো তার কান্নাটা একটানা বাজছে। শুধু হেমলতা নয়, আরেকটা গলায়ও কান্না বাজছে। ওটা যে পরিতোষের তা অনুমানে বুঝল অনিমেষ। কিন্তু দুজনে একসঙ্গে কাঁদবেনই বা কেন সেটা ধরতে পারছিল না সে। এতদিন যে ভাইকে দু চোখে দেখতে পারেননি হেমলতা, এখন কেন তার সামনে কাঁদবেন? অনিমেষের মনে হলো, ধূর্ত পরিতোষ নিশ্চয়ই কোনো কৌশল করেছে। হেমলতাকে ভেজাতে পারলে মামলা জেতা তার পক্ষে সুবিধে হয়ে যায়। কি করা যায় বুঝতে পারছিল না অনিমেষ। শেষ পর্যন্ত সে এগিয়ে গেল। দরজা খোলা। খাটের ওপর বাবু হয়ে বসে হেমলতা কেঁদে যাচ্ছেন। তার নিচে মোড়ায় বসে পরিতোষ, তার গলাতেও কান্না। ওকে দেখে হেমলতা চেঁচিয়ে উঠলেন, ওরে অনি, দেখ দেখ, পরি কি কাণ্ড করেছে। আমার তো কেউ নেই বাবা। বাবা গেলেন, মহি গেল, প্রিয় কোথায় জানি না। আমাকে সব সম্পত্তি লিখে দিতে পরি, এ নিয়ে আমি কি করব? ঘাটের মরা আমি। কান্নাটা বাড়াতেই পরিতোষের গলা তার সঙ্গে যোগ হলো, কিন্তু সেই সঙ্গে শব্দগুলো জড়ানো ছিল। আমারও কেউ নেই, পৃথিবীতে পরের মেয়ে কখনো আপন হয় না। সে যখন আমায় ছেড়ে চলে গেল, তখন আমি কেন আর ছোট হই? আমি মামলা তুলে নিলাম দিদি। আমার যদি কিছু প্রাপ্য হয় সেটা তুমিই নিয়ে নাও। হেমলতা পরিতোষের কাঁধে হাত রাখলেন। না রে ভাই, আমি আর বন্ধন চাই না। এখন চোখ বন্ধ করলেই আমি বাবাকে দেখতে পাই। বাবা সব সময় আমার আশেপাশে আছেন। ওই দেখ, বাবা তোর পেছনে দাঁড়িয়ে হাসছেন। বাবা, দেখুন পরীর কত পরিবর্তন হয়েছে। ও আর মামলা করবে না বলছে। পরীকে আপনি ক্ষমা করুন বাবা, ওর ভুল বুঝতে পেরেছে। হেমলতার কথার ধরন এত আন্তরিক ছিল যে পরিতোষ চমকে উঠল, যেন সত্যি শরীর শেখরের অশরীরী আত্মা ঘরে ঘুরছে। চোখের জল মুছতে মুছতে পরিতোষ বেরিয়ে এলো ঘর থেকে। তার হাতে একটা কাগজ। বাবা অনিমেষ, তোমার কাছে আমার একটা ভিক্ষে আছে। আমার ছেলে বউ সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। তুমি আমাকে একটু থাকার জায়গা দেবে? আমি মামলা তুলে নিলাম। পরিতোষের হাতের কাগজটা দুলছিল। অনিমেষ বলল, আমার ওপরে এই দুইজন বাড়িতে আছেন, তারা যদি অনুমতি দেন। বৌমা তো কখনই অনুমতি দেবে না, সে আমাকে দেখতে পারে না। তাহলে আমার আর কিছু বলার নেই। অনিমেষ আর দাঁড়ালো না। ব্যাপারটা তার নিজের কাছে খুব খারাপ লাগছিল। পরিতোষ যদি সত্যি সত্যি পরিত্যক্ত হন, তাহলে সহানুভূতি আসেই। মামলা তুলে নিলে বিরাট একটা ঝামেলা থেকে বাঁচা যায়। কিন্তু এই বাড়িতে থাকলে ওকে খাওয়াবার দায়িত্ব এসে যায়, সেটা কম কথা নয়। কিন্তু পরিতোষকে যে বিশ্বাস করা মুশকিল। আজ একা এখানে এসে ঘাটে গেড়ে কাল স্ত্রী পুত্রদের ডেকে আনবেন না তার নিশ্চয়তা কি? অতএব এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার ভার ছোট মার উপরে ছেড়ে দেওয়াই ভালো। জলপাইগুড়িতে সন্ধেটা জলদি হয়ে রাত হয়ে যায়, এবং শীতের রাত মানেই হু হু করে দাঁত চকচক করে। রাত্রের খাওয়া শেষ করে অনিমেষ কিছুক্ষণ নিজের ঘরে বসেছিল। ছোট মা পরিতোষের প্রস্তাব গ্রহণ করেননি। এই নিয়ে হেমলতার সঙ্গে তার মতান্তর হয়েছিল। হেমলতা হঠাৎ আজ তার ভাইয়ের ওপর দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু ছোট মার যুক্তির বিরুদ্ধে কিছুই বলতে পারেননি। হেমলতার যে চিন্তা শক্তি দুর্বল হয়ে পড়েছে সেটা স্পষ্ট বোঝা যায়। মৃত্যু যেন ওই মানুষটির চারপাশে বৃত্ত রচনা করে চুপচাপ অপেক্ষা করছে। আজকাল ওর দিকে তাকালেই মনে হয়। ছোট মাও শেষ পর্যন্ত ভেঙে পড়েছিলেন। আমি কার জন্য এসব করছি? এ কি আমার সম্পত্তি? শুধু তোমার দাদু আর বাবার কথা ভেবে লোকের কাছে অপ্রিয় হচ্ছি।
এখন থেকে যা সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমার উপর সবকিছু চাপিয়ে দেওয়া চলবে না। তুমি এ বাড়ির উত্তরাধিকারী। ঘরে বসে অনিমেষ উত্তরাধিকার শব্দটা নিয়ে নাড়াচাড়া করছিল। কিছু রেখে গেলে তবেই পরের পুরুষ সেটি পায়। উত্তরাধিকার সূত্রে অর্জিত সম্পত্তি স্থাবর কিংবা অস্থাবর রক্ষা করাই কর্তব্য। কিন্তু আগের পুরুষ যদি কিছু না রেখে চলে যায়, যদি একটা বিরাট শূন্য ছাড়া অতীতের কাছ থেকে কিছুই না পাওয়া যায়, তবে এই বাড়ি ঘর হয়তো খুব সাধারণ জিনিস, কিন্তু শরীর শেকড়ের চারিত্রিক দৃঢ়তা, একটা গোপন অনুচ্চার ভালোবাসা, মহিতোষের নীরব আত্ম উৎসর্গ, যা তিনি তার বাবার জন্য অকাতরে করে গেছেন, ছেলের জন্য প্রতিদান না চেয়ে নিঃশেষ হয়েছেন, সেগুলোর মূল্য পরের পুরুষরা জানবে না। কারণ অনিমেষরা এগুলোর কোনো কিছুই ওদের দিয়ে যেতে পারছে না। অতএব অর্ক কোনো অর্থেই উত্তরাধিকারী নয়। এই শব্দটাই স্থবির হয়ে যাবে এক সময়। দরজা ভেজিয়ে অনিমেষ বাইরে এলো। ঠিক 10টায় ওদের মিলিত হবার কথা। এখন চারপাশে গভীর অন্ধকার। ঘরের বাইরে আসতেই ঠান্ডাটা যেন ঝাঁপিয়ে পড়ল। অনিমেষের ছেলেবেলার কথা মনে পড়ল। এরকম চুপচাপ দরজা ভেজিয়ে সে রাতে সিনেমা দেখেছে শরীর শেকড়কে ফাঁকি দিয়ে। ছোট মাকে আজ জানিয়ে যাওয়া হলো না, কারণ এত রাতে যাওয়ার জায়গাটা সম্পর্কে ছোট মার কৌতূহল হবেই। রাস্তা ফাঁকা, ঠান্ডা হাওয়াতে হাড়ে কাঁপুনি আসছিল। বাদ পেরিয়ে বালির চরে এসে দাঁড়াতেই ওর মনে হলো এটাকে আর বালির চর বলা যায় না, রীতিমতো বসতবাড়ি হয়ে গেছে। মোট 10 জন মানুষ আলোচনায় বসেছিল। অনিমেষ পৌঁছানো মাত্র আলোচনা শুরু হলো। উত্তর বাংলা গ্রামের মানুষদের নিজস্ব সমস্যা আছে। সেই সমস্যা নিয়ে প্রথম কাজ শুরু করতে হবে। যে গ্রামগুলোকে নির্বাচন করা হয়েছে প্রাথমিক কাজ শুরু করার জন্য, সেই গ্রামগুলোয় দলের ছেলে আছে। অতএব তাদের সাহায্য নিয়ে কাজ করতে কোনো অসুবিধা হবে না। মোটামুটিভাবে এই ব্যাপারে নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো জুলিয়েনের ওপরেই। তারপরে আরো একটি প্রস্তাব উঠল। উত্তর বাংলার চা বাগানগুলোতে আগেই করা চাই। এই চা বাগানগুলোর অধিকাংশ মানুষ বাঙালি নয়। এই দেশের মাটিতে তাদের 100 বছর আগে রাঁচি হাজারিবাগ থেকে আনা হয়েছিল। এরা নিজেদের পশ্চিমবঙ্গীয় মনে করে না, অথচ নিজেদের আদি গ্রামে ফিরে গেলে এতে জায়গা হবে না। কারণ এই মানুষগুলোর সংখ্যা এত বছরে কয়েক গুণ বেড়ে গেছে। তাছাড়া চা শিল্প ছাড়া আর কোনো কাজ এরা জানে না। এই মানুষগুলো নিজেদের নানা কারণে অবহেলিত করে। এখনো এদের মধ্যে তেমনভাবে শিক্ষা সম্প্রসারিত হয়নি। অতএব এই কয়েক লক্ষ মানুষকে একত্রিত করার বড় সুযোগ আছে। গ্রামে কাজ শুরু না করে চা বাগানেই আন্দোলন প্রথম ছড়ানো উচিত। কথাটা যেন বেশ উত্তেজনা ছড়ালো। চা বাগানগুলো যেহেতু জঙ্গলে জায়গায়, তাই প্রত্যেকের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, তাই অনেক সুবিধা পাওয়া যাবে। অনিমেষ প্রথম প্রশ্ন করল, কিন্তু এটার অন্য দিক আছে। আমরা যা চাইছি তা না হলে সাম্প্রদায়িক ব্যাপার হয়ে যায় যদি। আমরা নিশ্চয়ই চাইব না একটা মাদেশিয়া ল্যান্ড করার দাবি উঠুক। আলোচনা যখন জোর কদমে চলছে তখন দরজায় শব্দ হলো। তারপরে একজন সন্ত্রস্ত গলায় বলল, বাঁধের ওপর অস্ত্র হাতে কিছু লোক জড়ো হয়েছে, মনে হচ্ছে তাদের লক্ষ্য এদিকেই। সঙ্গে সঙ্গে সভা ভেঙে দেওয়া হলো। সভ্যদের বলা হলো আত্মগোপন করতে। তাড়াহুড়ো করে সবাই কাঠের ঘর ছেড়ে বেরিয়ে আসতেই চিৎকার শুনতে পেল। শখানেক মানুষ মশাল হাতে তিস্তার চর ঘিরে ছুটে আসছে। সদস্যরা যে যেদিকে পারল ছুটে গেল। জুলিয়েন অনিমেষকে বলল, এরা কারা বলুন তো? অনিমেষ মাথা নাড়ল, বুঝতে পারছি না। জুলিয়েন বলল, পালান পালান। তারপরই অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু এই বালির চরে অনিমেষ জানে তার পক্ষে জোরে হাঁটাও সম্ভব নয়। চারপাশে চিৎকার চেঁচামেচি চলছে। সে কিছুটা হেঁটে একটা বালির ঢিবির পাশে ক্রাচ দুটো নিয়ে চুপচাপ বসে পড়ল। চোখের ওপরে একটা নারকীয় ঘটনা ঘটে গেল।
আধ ঘন্টার মধ্যে কয়েকটি মানুষ বেঢোরক মার খেয়ে বালির চরে চিরজীবনের মতো লুটিয়ে পড়ল। উত্তেজিত মানুষগুলো যেন ডাকাত ধরার মতো নৃশংস হলো। অনিমেষ বুঝতে পারছিল এরা সাধারণ মানুষ, নেহাতি সাধারণ মানুষ। বালিতে বসে থাকায় অনিমেষ এদের নজর এড়িয়ে গেল। ভোরবেলায় অনিমেষ বাড়িতে ফিরে এলো। কয়েকজন ডাকাতকে পাবলিক তিস্তার চরে ধরে ফেলেছে। অন্ধকার থাকতে শহরে খবর ছড়িয়ে গেল। গেট খুলে সে অপ্রকৃতস্থ অবস্থায় এগোতেই দেখল ছোট মা দাঁড়িয়ে। ওকে দেখতে পেয়ে ছোট মা ছুটে এলেন। তুমি কেমন আছো? ভালো। একটা টেলিগ্রাম এসেছে মাঝরাতে। টেলিগ্রাম? হ্যাঁ, কি হয়েছে? অনিমেষ আর ভাবতে পারছিল না।